আজকে থাম্বনেইলের এই লেখাটা আমি ধার নিচ্ছি আমার এক শ্রীলঙ্কার বন্ধুর কাছ থেকে। আজকে জাফনার হয়ে তৌহিদ হৃদয় ইনিংসটা খেলার পরে আমার শ্রীলঙ্কার এক বন্ধু স্ট্যাটাস দিচ্ছেন যে দ্য লিটল সিক্স মাস্টার। যদিও হৃদয়কে এখন আর লিটল বলা যায় কি না এই ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্সের বিবেচনায় সেটা নিয়ে আমরা আপত্তি করতে পারি, কারণ হৃদয় তো অলরেডি আমাদের এস্টাবলিশ ক্রিকেটার। সিনিয়র ব্যাচ না হলেও মিড লেভেলে তো উঠে গেছে, কিন্তু আকার বলেন, আন্তর্জাতিক ক্রিকেটের বাস্তবতা বলেন, সব মিলায় হৃদয় আসলেই এখনো লিটল ছেলে। এবং সিক্স মেশিন যে হয়ে উঠছে সে ব্যাপারে আসলেই কোনো সন্দেহ নাই। এবারের এলপিএল খেলতে গিয়ে এই মাত্র 4টা ইনিংসে সে অন্তত ফ্রাঞ্চাইজি দুনিয়াকে বোঝাতে পারছে যে সে আসলেই ছোট একটা সিক্স মেশিন হয়ে উঠছে। এই গতকালকের ইনিংসটার কথাই ধরেন, গতকালকে জাফনার হয়ে যে ইনিংসটা খেলছে এই ইনিংসটা তার দলকে ফাইনালে তুলে নিয়ে গেছে। গলের বিপক্ষে 21 বলে 54 রানের ইনিংস খেলছে 257+ স্ট্রাইক রেটে। এই যে বিশাল একটা দানবীয় ইনিংস খেলছে, এই ইনিংসটা খেলার পথে সে 5টা ছক্কা মারছে এবং এই মিলায় এই টুর্নামেন্টে এই এলপিএল এ মাত্র 4টা ম্যাচে তার 11টা ছক্কা হয়ে গেছে। খুব স্বাভাবিক যে এলপিএল যারা কাভার করতেছেন তারা তাকে সিক্স মেশিন হিসাবে চিহ্নিত করবেন। এবং আপনি যদি দেখেন এবারের এলপিএল এ তার স্ট্রাইক রেট হচ্ছে এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ 213.63 স্ট্রাইক রেটে সে 4 ইনিংসে ব্যাট করছে। সে ছাড়া একাধিক ইনিংস খেলছে এরকম কেউ 200 স্ট্রাইক রেটে ব্যাট করতে পারে নাই। একমাত্র ক্রিস লিন 209 স্ট্রাইক রেটে ব্যাট করছে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সে একটা মাত্র ইনিংসে ব্যাট করছে। বুঝেন তাহলে ওর দাপটটা কি রকম। এখন এইটা দেখতে গিয়ে একটা জিনিস আমার মনে হচ্ছিল যে আমরা তো এই তৌহিদ হৃদয়কে স্ট্রাইক রেটের জন্য সমালোচনা করি, ওই টি-20তে স্ট্রাইক রেটের জন্য বাদ দিতে বলি, ওয়ান ডেতে বলি যে ইনিংস খেলতেছে বটে স্ট্রাইক রেট হচ্ছে না, মাত্র 78 স্ট্রাইক রেটে ওয়ান ডেতে ব্যাট করে। এটা তো আজকের দিনে চলে না। কেন হয়? কেন এই এলপিএল এ পারতেছে এই আমাদের ছেলেটা এত স্ট্রাইক রেটে খেলতে? কেন এই ছেলেটা দেশের সবচেয়ে বেশি ছক্কা মারা খেলোয়াড়দের মধ্যে একজন, তারপরেও স্ট্রাইক রেট নিয়ে বারবার কোশ্চেন ওঠে ইন্টারন্যাশনাল ক্রিকেটে? সেই জিনিসটা আজকে একটু বলবো যে তৌহিদ হৃদয় আসলে আমাদের ন্যাশনাল টিমে খেলার সময় কি সাফার করে, কেন তার স্ট্রাইক রেটটা একটা স্ট্যান্ডার্ড জায়গায় যায় না, সেই আলোচনাটা আজকে একটু করি। বসুন্ধরা এম ব্লকে 4 কাঠা জমির উপর নির্মাণাধীন দক্ষিণমুখী 8তলা আধুনিক ভবন। প্রতিটি ফ্ল্যাট 1920 বর্গফুট। দামে নয়, মানে কিনুন। সিলভার কি রিয়েল এস্টেট লিমিটেড। তৌহিদ হৃদয় যে সিক্স মেশিন, এটা তো এই এলপিএল দেখে আমাদের আবিষ্কার করতে হবে না। আমরা তো আগে থেকেই জানি যে তৌহিদ হৃদয় বাংলাদেশে টপ 3-4জন সিক্স মারা যে খেলোয়াড়, ওভার বাউন্ডারি মারতে পারা খেলোয়াড়, তার ভিতরে একজন। এখন আমাদের সবচেয়ে ভালো ওভার বাউন্ডারি মারে তানজিদ তামিম, নিশ্চয়ই নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসাবে জাকের আলী, অনিক এবং ইমন কম্পিটিশন করবে, কিন্তু এদের আগেই ওই জায়গাটা তৌহিদ হৃদয় নিজের করে নিছে। সে বেশ কয়েক বছর ধরে 22-23 থেকেই বাংলাদেশের সবচেয়ে বেশি ওভার বাউন্ডারি মারা খেলোয়াড় এবং একটা সিজনে তো বাংলাদেশের সর্বোচ্চ ছক্কা সেই মারছিল। তারপরেও আপনি দেখবেন তৌহিদ হৃদয়কে নিয়ে ঘুরে ফিরে সমালোচনাটা হয় স্ট্রাইক রেট কেন্দ্রিক। এরকম তো হওয়ার কথা না। একটা ছেলে টি-20 ক্রিকেটে এ পর্যন্ত 55টা ছক্কা মারছে তার ক্যারিয়ারে, এটা বাংলাদেশের ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ। তার ওপরে যে 3জন আছে এর মধ্যে রিয়াদ এবং লিটন তার চেয়ে ম্যাচ খেলছে অনেক বেশি। একমাত্র তানজিদ তামিম তার চেয়ে কম ম্যাচ খেলে 59টা ছক্কা মারছে, মানে ম্যাচ প্রতি ছক্কার দিক থেকে তার চেয়ে বেটার পারফরমার টি-20 ক্রিকেটে একমাত্র তানজিদ তামিম। আপনি যদি দেখেন তার এই যে ছক্কা মারার ব্যাপারটা, এছাড়া ঘরোয়া ক্রিকেটের দিকে যদি আপনি তাকান তাহলে দেখবেন প্রায় সিজনে এই ইন্টারন্যাশনাল এবং ঘরোয়া টি-20 মিলে সর্বোচ্চ ছক্কা মারা খেলোয়াড়দের তালিকায় সে থাকতেছে। 2024-এ সব ধরনের টি-20 মিলায় 56টা ছক্কা মেরে বাংলাদেশের ইতিহাস করছিল তৌহিদ হৃদয়। পরে সেটাকে একই বছরে 26 সালে এসে একই বছরে তানজিদ তামিম, ইমন দুজনই টপকায় যায়। ওকে ফাইন, তাকে ইমন তামিম টপকায় গেছে, কিন্তু সে তো এলিট লেভেলেই আছে, বাংলাদেশের সর্বোচ্চ ছক্কা মারা সবচেয়ে ভালো ছক্কা মারা খেলোয়াড়দের একজন। একই সঙ্গে বাউন্ডারিটাও কম মারে না, মানে 4ও কম মারে না। তার মানে বাউন্ডারি ওভার বাউন্ডারি মারা নিয়ে হৃদয়ের যে সক্ষমতা, এটা নিয়ে কোনো প্রশ্ন নাই, কোনো প্রশ্ন তোলার কোনো সুযোগ নাই। সাইজে খাটো হলেও সে দুর্দান্তভাবে বলটাকে বাইরে পাঠিয়ে দিতে জানে। কিন্তু ওই যে আমি শুরুতেই যে কোশ্চেনটা বললাম, আমরা তৌহিদ হৃদয়ের রাগ করি কেন? তৌহিদ হৃদয় দেখবেন টানা ভালো করতেছে, ওয়ান ডেতে টি-20তে ওর ব্যাটে রান আছেই। আপনি কি বলতে পারবেন যে তৌহিদ হৃদয়কে কোনো সময় আমরা রানহীনতার জন্য নিন্দা করছি বা কোনো সময় বলি যে ও রান করতে পারতেছে না? এটা তো ওরকে নিয়ে সমালোচনা না।
সমালোচনার শিকার হয় ছেলেটা সবসময় যে ও কেন ওই ইনিংসের সঙ্গে তাল মিলায় রান করতেছে না, মানে ইনিংসের এখন দরকার এরকম রান করা এই স্ট্রাইক রেটে। যখনই হোক আপনি ওয়ান ডেতে 78 স্ট্রাইক রেট কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না। 78 হচ্ছে তার ক্যারিয়ার স্ট্রাইক রেট। ইভেন তার টি-20 ক্যারিয়ার স্ট্রাইক রেটও খুব ভালো না, 125.91, মানে 125-26-এর আশেপাশে ওঠা নামা করে। এটাও এত ছক্কা চার মারতে পারা একজন খেলোয়াড়ের জন্য স্বাভাবিক চিত্র না। তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে হৃদয়কে আমরা যেখানে ব্যাট করতে দেই, টি-20 বলেন ওয়ান ডে বলেন, হৃদয়কে আমরা ব্যাট করতে দিই মিডল ওভারে। এই যে মিডল ওভার হৃদয়ের জায়গা না। হৃদয়ের যে ব্যাটিং স্টাইল, এটা হচ্ছে তাকে মূলত সুযোগ দিতে হবে পাওয়ার প্লেতেই সে আপনাকে রান বের করে দেবে। তখন দেখবেন সে 180 থেকে 200 স্ট্রাইক রেটে টি-20তে ব্যাট করতেছে, আবার ওয়ান ডেতেও সে দিব্যি 100 পার করে ফেলতেছে। এই ধরনের ব্যাটসম্যান যারা মূলত চার ছক্কার নির্ভর, লাইক সৌম্য সরকার, বলা যায় যে সৌম্য সরকারের একটা ব্যাকরণসম্মত সংস্করণ হচ্ছে তৌহিদ হৃদয়। সৌম্য সরকার পুরোপুরি হ্যান্ড আই কোঅর্ডিনেশনের খেলোয়াড় এবং টাইমিং নির্ভর, কিন্তু তৌহিদ হৃদয় ব্যাকরণসম্মত খেলোয়াড়। কিন্তু দুজনের প্রবণতা একই, যে রানটা করব বাউন্ডারি এবং ওভার বাউন্ডারি এই দিয়ে। তারা যে দৌড়াদৌড়ি করে রান করার একটা ব্যাপার আছে, যে বলটাকে এখানে ওখানে ঠেলে দিয়ে রান বের করতে হবে, এই জিনিসটা তাদের মধ্যে একদম নাই। ফলে ওয়ান ডেতে ক্রাইসিসটা খুব বেশি চোখে পড়ে তৌহিদ হৃদয়ের। কারণ সৌম্যটা চোখে পড়ে না কেন? সৌম্য ওয়ান ডে খেললে তো পাওয়ার প্লেতে খেলে, কিন্তু তৌহিদ হৃদয় খেলে কখন? তৌহিদ হৃদয় খেলে হচ্ছে 4-5 নাম্বারে। সেটা মূলত যে মিডল ওভার খেলতে হয় তাকে। মিডল ওভারে তো আপনি কোনোভাবেই শুধু বাউন্ডারির উপরে ভরসা করে স্ট্রাইক রেটও ঠিক করতে পারবেন না, আবার দলের জন্য ভালো কাজ করতে পারবেন না। আপনি টোটাল রান ভালো হবে, কারণ আপনি তো রীতিমতো কমপ্লিট ক্রিকেটার, মানে প্রথাগত একজন ক্রিকেটার। আপনাকে তো আউট করার সোজা না, ফলে রান হতে থাকবে। সে কিন্তু কোনো সময় রানের খরায় ভুগতেছে না। সমস্যাটা হচ্ছে মিডল ওভারে ওই স্ট্রাইক রেটটা ফল করে যাচ্ছে, কারণ সে হয়তো ওয়েট করতেছে বাউন্ডারির জন্য। ওই 2 ওভার বাদে হয়তো একটা ছক্কা মারতেছে, বা একই ওভারে পরপর 2-3টা বাউন্ডারি মারলো, ফাইন। এরপরে 2-3 ওভারে সে আর রান বের করতে পারতেছে না, কারণ সে ওই যে এই জায়গায় ওই জায়গায় ঠেলে সিঙ্গেল বের করা, ডাবলস বের করা, এই বারবার স্ট্রাইক রোটেট করা, এই কাজটা তার না। একটা প্যাটার্ন যদি একটা খেলোয়াড়ের না হয়, জোর করে তাকে দিয়ে সেটা করানো যাবে না। টি-20তেও দেখেন এই জিনিসটা ওকে সাফার করায়। ওর যে ব্যাটিং স্টাইল, সেটা এই যে জাফনা ওকে ইউজ করতেছে। আপনি দেখবেন প্রথম ম্যাচটা ওকে 3 নম্বরে খেলাইছে, এবং সেই ম্যাচটায় ওকে মিডল ওভার খেলতে হয়েছে। ওই ম্যাচটা কিন্তু ওর স্ট্রাইক রেট কম, মানে যদিও আমরা এলপিএল এর বোলিং স্ট্যান্ডার্ড অমুক তমুক নিয়ে কোশ্চেন করতে পারি, তারপরেও ওই ম্যাচটা স্ট্রাইক রেট কম, 150-এর সামান্য উপরে বোধ হয়, বা 160-এর কাছাকাছি। পরের 3টা ম্যাচে কিন্তু ওকে নিচের দিকে ব্যাট করানো হয়েছে। তাতে সুবিধাটা কি হয়? টি-20তে নিচের দিকে ব্যাট করলেও ওই সময়টা পাওয়ার প্লে না থাকলেও অনেকটাই ফিল্ডিং রেস্ট্রিকশনের মতো সুবিধা পাওয়া যায়। ওই সময় আপনি স্লগিং করতে পারেন, মানে শুধু বাউন্ডারি ওভার বাউন্ডারি নির্ভর করেই আপনি দুর্দান্ত স্ট্রাইক রেটে খেলতে পারেন। মানে আপনাকে সহজ কথায় বুঝতে হবে, তৌহিদ হৃদয়কে যদি আপনার ইউজ করতে হয়, তৌহিদ হৃদয় যদি ভালো স্ট্রাইক রেট পেতে হয় ওয়ান ডে বা টি-20তে, তাকে ওই যে ফ্রি ফ্লোয়িং ব্যাটিং যখন করা যায়, সেটা হতে পারে যে 40 ওভারের পরে 45 ওভারের পরে যাতে সে ব্যাট পায়, এরকম সময়ে তাকে ওয়ান ডেতে পাঠানো আমি মনে করি আইডিয়াল হচ্ছে অনেক ওপরে পাঠানো। ওপেনিং হতে পারে, ওপেনিং হলেও আমি আপত্তি করব না, তবে 3 তার জন্য খুব ভালো জায়গা। কারণ ব্যাটসম্যান হিসাবে সলিড ব্যাটসম্যান, ক্রাইসিস হলে সে একা ওই মাথা নিচু করে ইনিংসটা টেনে নিয়ে যাইতে পারবে, যেটা 3 নাম্বারের জন্য খুব জরুরি। আর বড় কথা হচ্ছে বেশিরভাগ দিন হয়তো সে পাওয়ার প্লে পেয়ে যাবে, পাওয়ার প্লে ওয়ান ডেতে ওই জায়গায় ফাটায় দেবে। আর টি-20তেও তাকে হয় প্রমোট করেন, না হলে একটু ডিমোট করেন। এই ছেলে টোটাল মিডল ওভারের খেলোয়াড় না। এই ছেলেটাকে আমরা নষ্ট করতেছি, সম্ভবত নষ্ট করতেছি রানের অর্থে মনে হবে না। আপনি যখন রান দেখবেন তখন মনে হবে হৃদয় রান তো ভালোই, কিন্তু এই যে ছেলেটা একটা ভাবমূর্তি নিয়ে আসে এবং ওর প্রপার ইউটিলাইজ আমরা করতে পারতেছি না। আজকে শ্রীলঙ্কানদের কাছে আমাদের শুনতে হচ্ছে লিটল সিক্স মেশিন। সেই লিটল সিক্স মেশিনটা আমরা উপলব্ধি করতে পারতেছি না, আমরা প্রাউড ফিল করতে পারতেছি না এটা নিয়ে। এটা কারণ শুধু আমাদের ম্যানেজমেন্টের রং ব্যাটিং অর্ডার সিলেকশন, ভুল জায়গায় হৃদয়কে খেলানো। আর হোপ যে হৃদয়ের এই অ্যাবিলিটিটা, এর মাঝে কিন্তু ঘরোয়া ক্রিকেটে তাকে বিভিন্ন দল ওই এক্সপেরিমেন্ট করে দিয়েছে। তাকে যত উপরে দেওয়া যায় তার স্ট্রাইক রেট তত বাড়তে থাকে। ফলে এই জিনিসটা হৃদয়কে চিনতে হবে, হৃদয়কে বুঝতে হবে, কারণ এত বড় একটা অ্যাসেট রান করার দিক থেকে ওর যে রান করার অ্যাবিলিটি, সিক্স মেশিন তো শুধু না, রান মেশিন।
ও ধারাবাহিকভাবে রান করে যেতে পারে, অত্যন্ত বিরক্তিকর ক্লান্তিকর ভঙ্গিতে রান করতে পারে। এটা খুব বিরল একটা বৈশিষ্ট্য। বাংলাদেশে এই বৈশিষ্ট্য কিন্তু মুশফিক আর রিয়াদ ছাড়া কারণ নাই, ছিল না আর কি এর আগে, যে সে আপনাকে রান করে বিরক্ত করে ফেলবে। প্রত্যেক ম্যাচে রান করতেছে, প্রত্যেক ম্যাচে রান করতেছে, এই জিনিসটা হৃদয়ের মধ্যে আছে। ফলে সেটা সর্বোচ্চ ইউজ করতে গেলে ওটাকে আবার ওই তার প্রপার জায়গাটায় খেলাইতে হবে। আই হোপ সেই সুযোগটা পেলে হৃদয় বাংলাদেশে ওই হেডিংটা খুব দ্রুত পাবে। দ্য লিটল সিক্স মেশিন। হৃদয়ের জন্য অনেক শুভকামনা থাকলো। নিশ্চয়ই লঙ্কা থেকে আসার সময় আমাদের জন্য আরো ভালো খবর নিয়ে আসবে।